ছিল, ওই ওপরটা রেখে দিয়েছিলাম। মানে দিদিভাই ওকে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, খবরটা আমি পেলাম না। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত ঘটনা নিয়ে। কতগুলো ঘটনা আজকে বলবো, তোমাদের আগে থাকতে বলবো না, তোমাদের শুধু মনোযোগ সহকারে ঘটনাগুলো শুনতে হবে। প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের এই পরিবারে জয়েনিং হওনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আজকে তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমি তোমাদেরকে বলেছিলাম কমিউনিটি পোস্ট দিয়ে যে আমাদের 20,000 পরিবারের মেম্বার আমরা হয়ে গেছি। তো আমি চাই তোমরা এরকম ভাবেই আমার সাথে থাকো সারাটা জীবন, যতদিন আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি আমি চাই তোমরা আমার সাথে এরকম ভাবেই থাকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের, আমি ধন্যবাদ দিয়ে কাউকে ছোট্ট করব না। তো চলো আজকে সোজা ঘটনায় যাব। আচ্ছা, আমাদের দাদা ভাই বলে আমার বাড়ি হচ্ছে খড়গপুর। অ্যাকচুয়ালিও আমার বাড়ি না, আমার বাবা চাকরি করেন, তার সূত্রে আমাদের একটি কোয়ার্টার দেওয়া হয়। কোয়ার্টারে আমরা ওখানে ছিলাম। আমাদের কোয়ার্টারে আমাদের কিছু অসুবিধার কারণে, পার্সোনাল অসুবিধার কারণে আমরা কোয়ার্টারটা ছেড়ে দিই, দিয়ে আমরা একটা ঘর দেখছিলাম যে আমরা ভাড়া নিয়ে থাকবো। তো আমরা খোঁজ এবার আমরা সবাই জানি এখন এরকম পরিস্থিতি হয়েছে, তুমি ডাইরেক্ট কিন্তু গিয়ে মালিকের কাছ থেকে ঘর খুব মানে নেওয়াটা কষ্টের ব্যাপার। এখন সব জায়গায় হয়ে গেছে বোকার, ঠিক আছে, মানে দালালের মারফতে আমাদের বাড়ি নিতে হবে, 1 মাসের অ্যাডভান্স দালাল নেবে, এইটাই এখন সব জায়গা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আশেপাশেও কিন্তু সেম একই অবস্থা। তো দাদাভাই বলে যে আমি আজকে যে দুটো ঘটনা বলবো, সেই দুটো ঘটনা আমার জীবনকে পুরো হেলিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, পুরো হেলিয়ে দিয়েছে। সেটা হচ্ছে দাদাভাই বলে কোয়ার্টার ছেড়ে আমি একটা বাড়ি আসলাম, বাড়িটা নিই। বাড়িটা একজন ব্রোকারের মারফতে আমাকে করিয়ে দিয়েছিল। আজ থেকে প্রায় 9 বছর আগে বাড়িটার ভাড়া ছিল 8,000 টাকা। দাদাভাই বলেন আমি আমার মা ওই বাড়িতে থাকতাম। বাড়িটা বিশাল বড়। যার বাড়ি ছিল সে থাকতো হচ্ছে গুজরাটে, আর বোকার আমাদেরকে বাড়িটা রেখে দিয়েছিল। আচ্ছা, এবার ওই বাড়িতে ঢোকার পর প্রথম আমাদের বাড়িতে প্রচুর মালপত্র যেদিনকে আনি, আমাদের দাদাভাই বলেন আমাদের ঘরে প্রচুর দামি দামি আসবাবপত্র ছিল, প্রচুর দামি। আর দাদাভাইয়ের অ্যান্টিক কালেকশন যেটা হয় ওইগুলো কালেক্ট করতে দাদাভাই খুব ভালোবাসতেন। দাদাভাই বলেন আমার বাড়িতে এমন কিছু শোপিস, এমন কিছু জিনিস ছিল যেগুলো অ্যান্টিক, সোনার জল করা। তাহলে বুঝতে পারছো উনি কতটা শৌখিন মানুষ। দাদাভাই বলেন আমি বাড়িতে মালপত্র সব কিছু নিয়ে আসলাম। আসার পর আমার একটা বন্ধু আর আমি দুজনে মিলে সেদিনকে ওই বাড়িতে ছিলাম, কারণ মালপত্রগুলো ঢুকিয়েছি, তো বাড়িতে সেদিনকে ছিলাম। তো সেদিনকে সন্ধ্যাবেলা আমরা কিছু জিনিসপত্র সব জায়গায় গুছিয়ে রাখি। দাদাভাই বলেন আমাদের বাড়িটার সামনে একটা ফাঁকা মাঠ ছিল। তো সেই ফাঁকা মাঠের ওখানটা ছিল হচ্ছে অনেকগুলো ছেলে বসে দিনের বেলা। তো দাদাভাই দেখে যে মাঠের মধ্যে তো আশেপাশের ছেলেরা বসে থাকতেই পারে, খেলা টেলা হয়, ফাঁকা মাঠ বুঝতেই পারছো, মাঠে খেলা হয়, ফুটবল খেলা এসব হয়। তো সেই ছেলেগুলো ওই বাড়ির দিকেই তাকিয়ে বসেছিল। দাদাভাই এই জিনিসটা লক্ষ্য করে। এবার দাদাভাই ভাবলো যে হয়তো বাড়িটা অনেক দিন ধরে বন্ধ, চারিপাশে ধুলো পাতা পড়ে বাড়িটার খুব নাজেহাল অবস্থা ছিল। তো যাই হোক, দাদাভাই বলেন ওই বাড়িতে মালপত্র সব রাখার পর পরের দিনকে আমি যেখানে থাকতাম ফ্ল্যাটে, মানে যেখানে থাকতাম কোয়ার্টারে, ওই কোয়ার্টারে চলে যাই। কিছু মাল কোয়ার্টার থেকে নিয়ে আসছি, তখনও মা আসেনি, মা কোয়ার্টারেই ছিল। কারণ ওই প্রথমেই বললাম দাদাভাইদের প্রচুর আসবাবপত্র, দাদাভাইদের নিজেদের 4 চাকা গাড়ি থেকে শুরু করে 2খানা বড় LED টিভি থেকে শুরু করে বাড়িতে এসি থেকে ফ্রিজ থেকে, মানে মানুষের থেকে জিনিস খুব বেশি ছিল। একটা পরিবর্তে 2-3টে করে জিনিস ওনাদের। দাদাভাই বলেন ওনার বাবা অ্যাকচুয়ালি রেলে চাকরি করতেন। এইবার ঘটনাটা ঘটলো, ওনারা যেদিনকে মালপত্র রেখে যায় পরের দিন সব মালপত্র চুরি হয়ে যায়। দামি 2খানা টিভি চুরি হয়ে যায়, ফ্যান চুরি হয়ে যায়, কিছু আসবাবপত্র চুরি হয়ে যায়, ভাবো। তারপরে তো অ্যান্টিক যে কালেকশনগুলো ছিল সেই জিনিসগুলো চুরি হয়ে যায়। দাদাভাই বলেন আমার এত কষ্ট হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। সব থেকে বেশি কষ্ট হচ্ছিল দাদাভাইয়ের যে ল্যাপটপটা চোর নিয়ে যায়।
দাদাভাই বলে আমি ল্যাপটপ কিনতে পারবো, একটার জায়গায় দুটো তিনটে, কিন্তু আমার পেন ড্রাইভের মধ্যে ল্যাপটপে যা যা জিনিস ছিল, যেসব স্মৃতি ছিল বহু পুরনো, সেইগুলো আমার চলে যায়। ওগুলো তো আমি টাকা দিয়ে কিনতে পারবো না, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তারপর যাই হোক আস্তে আস্তে ওই বাড়িতে সেটেল করি। তারপর আমাদের যখন কোয়ার্টারে থাকতাম, দাদাভাই বলেন আগে ওই বাড়িতে আসার আগে যে কোয়ার্টারে থাকতেন ওখানে 4টে বিড়াল ছিল আর একটি কুকুর ছিল। তো দাদাভাই মানে খুব শৌখিন মানুষ, আর এখানে বুঝতে পারছি উনি হচ্ছে পশু লাভার, ঠিক আছে, ক্যাট বলো ডগ বলো, উনি হচ্ছে পশু খুব ভালোবাসে। তো ওখান থেকে আসার সময় কোয়ার্টার থেকে দাদাভাই আর দাদাভাইয়ের মা দুজনে মিলে ওই 4টে বিড়াল আর একটি ডগ ছিল যে তাদেরকে নিয়ে চলে আসে সেই বাড়িতে। এবার অনেক বড় বাড়ি, যেহেতু ঘেরা অবস্থায় থাকতো, তোমাদের আমি ফুটেজ দেবো দেখবে। হ্যাঁ, অনেক বড় বাড়ি, চারপাশে ঘেরা, ওরা বাইরে বেরোতে পারবে না, ওই বাড়ির ভেতরেই অনেকটা জায়গা, ওখানে ঘোরাঘুরি করবে, থাকবে, খাওয়া দাওয়া করবে, নিয়ে কোনো সমস্যা নেই। এইবার দাদাভাই বলেন সমস্যা হলো যেইটা, ওই বাড়িতে দোতলা বাড়ি ছিল, একটা চিলেকোটার ঘর ছিল। যত গন্ডগোল ছিল চিলেকোটার ঘরটাকে নিয়ে। চিলেকোটার ঘরটা তোমরা এক ঝলক দেখো। তো দর্শক বন্ধুরা, চিলেকোটার ঘরটা যেটা তোমরা দেখতে পারলে একটা লাল সার্কেল করা, তো ওইটা হচ্ছে চিলেকোটার ঘর। এখান থেকে ঘটনাটা শুরু। এবার শোনো, দাদাভাই বলেন ওই বাড়িটায় প্রবেশ করার পর ওই যে চিলেকোটার ঘরটা, চিলেকোটার ঘরের দিকেই আমাদের বিড়ালগুলো সব ওই দিকে তাকিয়ে থাকতো, সবসময় চিলেকোটার ঘরের দিকে। আমার মা যখন বাড়িতে প্রবেশ করে, আমার মা তখন ওদেরকে বলতো, এই কি দেখছিস ওই দিকে? তো যখন বলতো তখন ওরা এইদিকে ওইদিকে চলে যেত। এবার দাদাভাই বলে আমি কয়েক হাজার টাকার শুধু লাইট লাগিয়েছি ওই চিলেকোটার ঘরে, কয়েক হাজার টাকার। যত লাইট লাগাতাম সাথে সাথে লাইট যেই আমি লাগাচ্ছি কেটে যাচ্ছে, লাইট লাগাচ্ছি কেটে যাচ্ছে, লাইট লাগাচ্ছি কেটে যাচ্ছে। তো ইলেকট্রিশিয়ান যিনি আছেন ওখানে দাদাভাই নিয়ে আসেন, এনে দেখান, উনি চেক করেন পুরো লাইনের বাড়ির, এমনকি চিলেকোটার কোনো রকম কিন্তু লাইনের প্রবলেম নেই। তারপরেও যত লাইট ওখানে দেওয়া হয় লাইটগুলো কেটে যায়। ইলেকট্রিশিয়ান কিছু বুঝতেও পারে না, কিছু বলতেও পারে না, কারণ উনি বলেন আমার ধারণার বাইরে। আমি এত বছর অভিজ্ঞ, আমি এত বছর ধরে কাজ করছি, প্রায় 20-22 বছর ধরে, আমি এরকম দেখিনি যে সব লাইন ঠিক আছে কিন্তু চিলেকোটার ঘরে, শুধু চিলেকোটার ঘরে লাইট দিলেই লাইটটা কেটে যায়। তো যাই হোক চলে যায়। তারপর দাদাভাই ভাবলো ওই চিলেকোটার ঘরটা যেহেতু একদম অন্ধকার ঘুটঘুট করে, তো ভাবলো দিনের বেলা চিলেকোটার ঘরটা একটু পরিষ্কার করব, কি এমন আছে। আর ওই চিলেকোটার ঘরটা দিয়ে দাদাভাই বলে ঠিক রাতের বেলা একটা শব্দ হতো। কিরকম শব্দ বলি, যেন মনে হচ্ছে ওখানে কেউ হাঁটাহাঁটি করছে, কেউ যেন বই খাতা উল্টাচ্ছে, একটা শব্দ হতো। দাদাভাই অনেক রাত করে ঘুমাতেন, দাদাভাইয়ের মাও অনেক রাত করে ঘুমাতেন, দাদাভাইয়ের মাও পরে পরে অনেক রকম আওয়াজ শুনতে পায়। তো দাদাভাই পরের দিনকে ওই আওয়াজ শুনতো, ভাবতে হয়তো ইঁদুর বা সাপ খোপের বাসা হয়েছে, হতেও পারে, অনেক দিন ধরে যেহেতু বাড়িটা পড়ে আছে ওরকম। তো দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠেই ওই চিলেকোটার ঘরে যায়। চিলেকোটার যখন গেটটা খুলে যখন ঘরে ঢোকে, দেখে অনেক নানা রকম কাঠের জিনিস পড়ে রয়েছে, যেরকম ধরো পুরনো চেয়ার, পুরনো টেবিল একটা ছিল। দাদাভাই বললেন সেটা হচ্ছে একটা অনেক পুরনো সুন্দর করে ডিজাইন করা একটা আলনা ওখানে রাখা আছে। তো দাদাভাই সব খুঁজতে খুঁজতে একটা ছোট্ট টেবিল ছিল কাঠের, ওই টেবিলের উপরে দাদাভাই একটা ফটো পায়। হ্যাঁ, টেবিলের উপরে একটা ফটো। দাদাভাই যখন ফটোটা হাতে নিয়ে দেখে, তখন দেখে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরা একটি মেয়ে। ফটোটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে অনেক বছর আগেকারের ওই ফটোটা তোলা। আর ওই যে মেয়েটার ফটো ছিল, মেয়েটা দাদাভাই বলে আমার জীবনে সেরা সুন্দরী হচ্ছে ওই ফটোর মেয়েটা। এত সুন্দরী কোনো মেয়ে হয় এটা আমার বাস্তবে চোখে এখনো পর্যন্ত আমি দেখিনি। দাদাভাই বলেন ওই মেয়েটা ছিল একজন ফরেনিয়ার অ্যাংলো, একটি মেয়ের
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। দাদাভাই ছবিটা দেখে ওখানে আবার রেখে দেয়, যথাযথ সেই স্থানে ওরকম করে রেখে দিয়ে দাদাভাই চলে আসে। এরপর থেকেই দাদাভাইয়ের মা একদিনকে দাদাভাইকে বলে, রাতের বেলা তখন প্রায় 1-1:30 বাজে, এসে বলে যে দাদাভাইয়ের রুমে ল্যাপটপে কিছু কাজ করছিল। ওনার মা এসে বলল যে দেখ না, ঘর থেকে একটা মেয়ের আওয়াজ শোনা যায়, একটা মেয়ে কিছু ফিস ফিস করে ইংলিশে কথা বলে, কিন্তু ইংলিশটা যেটা বলে সেটা হচ্ছে যেটা নর্মাল আমরা ইংরেজিতে কথা বলি সেরকম না, ফরেনিয়াররা যেরকম ফরেনে কথা বলে একটা আলাদা ইংলিশ ভাষায়, ঠিক ওই রকম ভাবে ফিস ফিস করে একটা মেয়ের শব্দ আসে, কিন্তু কি বলে সেটা বোঝা যায় না। তখন দাদাভাই বলল, মেয়ে কোথা দিয়ে কথা বলবে, আমাদের বাড়িতে তো কোনো মেয়ে নেই, আর আশেপাশে বাড়িঘর আছে, তারা কথা বললে ওই দাদাভাইদের ঘরে আসবে না, কারণ দাদাভাইদের যে বাড়িটা অনেক বড় আর পুরোটা বাউন্ডারি দেওয়া, বাউন্ডারিটাও বেশ বড়, ওখানে আসার মতো কারোর আশেপাশে শব্দ সেটা সম্ভব না। আর দাদাভাই যেটা বলেন ওটা একটা হচ্ছে হাই সোসাইটি নামেই, কেননা বলে যদি আপনি আপনার বাড়িতে মরেও পড়ে থাকেন না, এত সোসাইটি হাই, আপনার মরাটা মানে যতক্ষণ না পচে দুর্গন্ধ বেরোবে ততক্ষণ কেউ খবরও নিতে আসবে না, দেখতেও আসবে না। এটা হচ্ছে খড়গপুরের হাই সোসাইটি। তো দাদাভাই বলেন যে আমার মা আমাকে এই কথাটা যখন বলে, আমি কিন্তু সেই কথাটা ওরকম ভাবে মায়ের গুরুত্ব দিইনি, কারণ আমি ভাবলাম মেয়ে কোথা থেকে আসবে, ও মা কি না কি শুনেছে। তারপর এরকম করে আমাদের আস্তে আস্তে দিন কাটছে। হঠাৎ বাড়ির বারান্দায় আশেপাশে অনেক দুব্ব, অনেক ঘাস গাছগাছালি ভরে গেছে। তো তখন একজনের খোঁজ পাই, উনি হচ্ছে ওই সোসাইটিতে সবার বাড়ি বাড়ি গিয়ে ওই ঘাস পাতা এগুলো পরিষ্কার করে, বয়স্ক এক কাকু। ওনাকে আমি বললাম যে আমি এই বাড়িতে থাকি, আমার বাড়ির কিছু জিনিসপত্র আছে চিলেকোটার ঘরে, ওগুলো পরিষ্কার করব, আর কিছু বারান্দায় গাছপালা হয়েছে জংলি গাছ, এগুলো তুলে দেবে। সে বলল হ্যাঁ, আমি তো এই কাজই করি। তো দাদাভাই ওনাকে নিয়ে আসে, সেই বয়স্ক কাকুকে। তখন আনতে কাকু চিলেকোটার ঘর যখন পরিষ্কার করছে, একটু ঝুলঠুল পরিষ্কার করছে, ধুলো ঠুলো পড়েছে, কি আওয়াজ হয়, ভাবছে কিছু বাসা হতে পারে, পরিষ্কার করে রাখি, সাপ খোপো তো ঢুকতে পারে। তো ওই কাকু বয়স্ক, উনি ওই আলনাটা দেখে খুব পছন্দ হয়। তা সেই বয়স্ক কাকু দাদাভাইকে বলে যে বাবা এই আলনাটা আমাকে দেবে, আমি তো গরিব মানুষ, আমার বাড়িতে এরকম জিনিস নেই, আর খুব সুন্দর আলনাটা, মানে একদম মোটা কাঠের, মানে দামি কাঠ, শাল সেগুন কাঠের হবে, আর সুন্দর ডিজাইন করা, মানে বহু পুরনো। দাদাভাই তখন ওনাকে বলেন যে কাকু বাড়িটা তো আমার না, আমি বাড়িতে ভাড়া থাকি, আর চিলেকোটাতে সবই হচ্ছে এই বাড়ির যে মালিক তার জিনিসপত্র। ঠিক আছে, আপনি যখন বলেছেন আমি একবার মালিককে ফোন করে জেনে নিই। তো মালিককে ফোন করতে মালিক গুজরাট থেকে এক কথায় বলে দিল যে আমার কিছু দরকার নেই, তুমি দিয়ে দাও আলনাটা। তো শুনে দাদাভাই বলল ঠিক আছে। দাদাভাই ওই কাকুকে বলে যে তুমি আলনাটা নিয়ে যাও, কাজ হয়ে গেছে বিকালবেলা। তো সেই কাকু বলল আজকে আমি একটুখানি কাজে অন্য জায়গায় যাব, আজকে আমি পেমেন্টও নেবো না, মানে উনি যে সারাদিন কাজ করেছে তার টাকাটা উনি নেবেন না। বললো আমি টাকাও নেবো না, আর এই আলনাটা এখন নিয়ে যাব না, সকালবেলা এসে একবারে টাকা আর এই আলনাটা তুমি আমাকে একটুখানি একটা ভ্যানে করে ব্যবস্থা করে দিও, মানে ভ্যান ভাড়াটা দাদাকে দিয়ে দিতে বলছে, কারণ উনি তো কাজ করেছে, কত আর পাবে, হয়তো 400 টাকা 350 টাকা পাবে। দাদা তখন বলল ঠিক আছে, কালকে সকালবেলায় কাকু তুমি এসো, আমি তোমাকে পাড়ার কোনো জায়গাতে একটা ভ্যান ব্যবস্থা করে মাল দিয়ে পাঠিয়ে দেবো, টাকা দিয়ে দেবো। খুব ভালো। হঠাৎ করে সেই কাকু সেই চিলেকোটার আলনা বের করা অবস্থায় ওরকমই পড়ে রইল। বছর কেটে গেল, সেই কাকু না আসলো টাকা নিতে, না আসলো সেই আলনা নিতে। দাদাভাই বলে পাড়াতে যেহেতু উনি প্রতি কটা বাড়িতে উনি পরিষ্কার করতো গাছপালা জঙ্গল, সবার বাড়িতে আমি খোঁজ নিই যে উনি টাকাটা পায় আর জিনিসটা নেবে বলেছিল, কিন্তু 1 বছরে কারোর বাড়িতে উনি আসেনি কাজ চাইতে।
আর ওনাকে কেউ দেখেনি, ওনার বাড়ি কোথায় ছিল সেটা কেউ জানতো না। আর বললাম না, হাই সোসাইটি, কে কার পাশাপাশি বাড়ি দেখে না আর কার বাড়ি তার বাড়ি খোঁজ করতে যাবে, এই হচ্ছে বিষয়। দাদাভাই বলেন যে অদ্ভুতভাবে আমরা 3টে বছর খুব কষ্ট করে ওই বাড়িতে ছিলাম। 3টে বছরে মানে পুরো জীবনের অর্ধেকটা শেষ হয়ে গেছে। আর ওই কাকুর 3 বছরে কোনো দিন আর দর্শনই পেলাম না যে কাকু কোথায় গেল। তারপর দাদাভাই বলেন একদিন আমার বাড়ির যে পোষ্য কুকুরটা হঠাৎ করে বাড়ি থেকে উধাও, নেই, বাড়িতে নেই। ও একটা পায়ে ল্যাংড়া ছিল, ও হাঁটতে পারতো না। দাদাভাই বলে ওকে কত খুঁজেছি, শেরু নাম ছিল, কত খুঁজেছি, কিন্তু ওকে আর পেলাম না। তার কিছুদিন পর একটা একটা করে বিড়াল, আমাদের মায়ের মানে খুব পোষ্য, মা ওদেরকে নিয়েই সারাদিন থাকতো, একটা একটা করে বিড়াল আমাদের কমতে শুরু করলো। এই বাড়ির কথা বলা হচ্ছে, তোমরা ফুটেজ দেখলে ওই বাড়ির পেছনে একটা পাতকুয়ো ছিল। দাদাভাই বলছে একদিন দেখি পাতকুয়ার মধ্যে দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে, অতদিনে শেরুকে পাওয়া যাচ্ছে না, গন্ধ বেরোচ্ছে নাকি পেছনে দেখছি ওই বিড়ালটা পাতকুয়োর মধ্যে মরে গিয়ে মানে পছন ধরে গেছে। তারপরেও আরো 3টে বিড়াল ছিল, 3টে বিড়াল এরকম আস্তে আস্তে সব কটা বিড়াল বাড়ি থেকে ভ্যানিশ হয়ে গেল। শুধু লাস্ট একটা বিড়াল ছিল, দাদাভাই বলে যেটা সব থেকে ছোট ছিল, ওর নাম ছিল রোজি। বলছে রোজি মানে যখন একা হয়ে যায় তখন ও না, বলছে সব সময় বসে নিচতলা থেকে ওই দোতলার ওই চিলেকোঠার দিকে সন্ধ্যাবেলা তাকিয়ে থাকতো, সন্ধ্যাবেলা এরকম করেই তাকিয়ে থাকতো। কিন্তু আমরা বুঝতাম যে ওই চিলেকোঠার মধ্যে কোনো গন্ডগোল আছে। দাদাভাই বলে যে বোকার আমাদের বাড়িটা দেখে দিয়েছিল তাকে তো যাচ্ছে তাই করে বলে, কিন্তু সে বলল যে এই বাড়িতে এরকম কোনো কিছু মানে খারাপ কিছু নেই। তুমি কি বলছো? এই বাড়িতে এর আগে কত কেউ থেকে গেছে, কই কেউ তো কিছু বলেনি। এবার দেখো কে থেকেছে, কে বলেছে, কি বলেনি, সেটা বোকার যখন মিথ্যা কথা বলে ভাড়াটা দিয়েছে, ওই বাড়িটা খারাপ, তো সেখানে একটা পয়সার জন্য, 1 মাসের দালালি খাবার জন্য মিথ্যা কথা বলে ভাড়াটা দেওয়ার কি দরকার ছিল? আর মালিকই বা কেমন, মালিক বসে রয়েছে এত দূরে গিয়ে, সেই মালিক বুঝতে পারছে না যে এই বাড়িটায় যে মানুষগুলোকে থাকতে দিচ্ছি তাদের সাথে কি না কি হতে পারে। তারপর দাদাভাই বলেন আমার বাড়ি থেকে আমার বিয়ের সম্বন্ধর জন্য ম্যাট্রিমনিতে একটা অ্যাড দিয়েছিল, ওখান থেকে দাদাভাইয়ের সাথে একটি মেয়ের পরিচয় হয়। সেই মেয়েটির সাথে দাদাভাই প্রায় 1-1.5 বছরের সম্পর্ক, ফোনে ফোনে। একদিন বাড়ি থেকে দাদাভাইয়ের মা বললেন যে এবার বিয়ের জন্য তাড়াহুড়ো করছে, মানে বিয়ে করতে হবে ছেলেকে। দাদাভাই বলল যে মেয়েটির সাথে কথা বলে, মায়েরও খুব পছন্দ, মেয়েটিকে দেখতে শুনতেও ভালো, ওদের পরিবারও খুব ভালো। তো মা ওই মেয়েটির বাড়িতে ফোন করে বলল যে দেখো অনেক তো হলো, এবার কথা ছেড়ে এবার তুমি আমার বাড়িতে পার্মানেন্ট এসো, বউ হয়ে বলো তোমাদের বাড়ি আমরা যাব না তোমরা আসবে কথা বলার জন্য। তখন মেয়ের বাড়ি থেকে বলল যে না, আমরা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের বাড়ি আসছি, খড়গপুর। খুব ভালো কথা। তো মেয়ের বাড়ি থেকে আসে, মেয়েদের পার্সোনাল কার আছে, মেয়েরা পার্সোনাল কার করে আসে। মেয়ের বাড়ি ছিল বাঁকুড়া কি বীরভূম হবে, আমার ঠিক এই সময় মনে পড়ছে না। তো অত দূর থেকে ওনারা আসেন খড়গপুর। আসার পর বলছে দিদি ভাই সেদিনকে আমার জীবনের সত্যি মানে কি বলবো, মানে এমনভাবে কষ্ট একটা আঘাত পেলাম আমি, মানে বলে বোঝানোর মতো না। যেই মেয়েটাকে আমি এত মাস ধরে প্রায় বছরের কাছাকাছি ফোনে কথা বলতাম, যেই মেয়েটি বাড়িতে আসলো, খাওয়া দাওয়া করলো, তার মা বাবা ড্রাইভার, মেয়েটি আমাকে বলল যে আমরা আজকে কথা বলে যাচ্ছি, সামনের মাসে আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করে নেবো, মানে রেজিস্ট্রি করে রাখবো, তারপর একটা ভালো দিন সময় দেখে দুই বাড়ির ব্রাহ্মণের সাথে কথা বলে তারপরে ভালো একটা দিন দেখে আমরা বিয়ে করব, আর আমরা আশ্বিন মাসে রেজিস্ট্রি করব। তো খুব ভালো। এই কথা যখন বললো দাদাভাইয়ের মনটাও খুব খুশি। দাদাভাই বলছে ও আমার হাতটা ধরে আমাকে আশ্বাস দিয়ে বলছে যে আশ্বিন মাসে আমরা চলো রেজিস্ট্রিটা করে নিই, কারণ দুই বাড়ি থেকে যখন সব কিছু ঠিক আছে, পছন্দ হয়ে গেছে।
দাদাভাই খুব খুশি। তখন মেয়েটির মা ওখানে বলে যে যাও না, তোমরা একটুখানি আলাদাভাবে কথা বলো না, সব তো কথা হয়েই গেছে, যাও, তোমাদের যদি কিছু নিজেদের কিছু জানার থাকে তাহলে পরে যাও, তোমরা গিয়ে কোনো আলাদা ঘরে কথা বলো, কোনো আপত্তি নেই। তখন দাদাভাই ওই মেয়েটিকে নিয়ে ছাদে যায়। দাদাভাই আমাকে আগেই জানিয়েছিলেন যে ওই ছাদে গেলে পারেই না আমার মাথা গরম হয়ে যেত। আমি ভালো সুস্থ সবল একটা মানুষ, নিচে হয়তো আমি খুব আনন্দ করছি, ছাদে যাবো যে আমার মাথা গরম হয়ে যাবে, আমি পুরো অড হয়ে যেতাম। সেই দিনকে আমি ওকে নিয়ে সবার কথা মতো, অত আর মাথায় নেই, তখন মনে একটা আনন্দ, তো যার সাথে ফোনে কথা বলেছি, ভিডিও কলে কথা বলেছি, সেই মানুষটা আমার কাছে, আমার হাতের সামনে, তখন আর মনে ওইসব ভয় বা ছাদে গেলে মাথা গরম ওইসব কিছু মাথায় নেই। দাদাভাই ছাদে নিয়ে যায়, বলছে ছাদে যাওয়ার পর সেদিনকে আমার মাথা গরম হলো না, মাথা গরম হয়ে গেল মানে মেয়েটির নাম আমি এখানে নেবো না, দাদাভাই আমাকে বলেছেন, হ্যাঁ ওর মাথাটা গরম হয়ে গেল। ও আমাকে বলল যে নিচে চলো। আমি বুঝতে পারলাম না কিছু, ভালো কথা বলছিল কিন্তু বুঝতে পারলাম ওর জন্য মাথাটা হট করে নিচে যেরকম ছিল ওপরে যাওয়ার পর একটু আলাদা হয়ে যায়, কথাবার্তার পরিবর্তন দেখে। নিচে আসলাম, ওর সাথে সাথে আস্তে আস্তেই ওর মাকে বাবাকে এক কথা বলল, বাপি মাম্মা আমি এখানে বিয়ে করবো না, আমার পছন্দ না, তোমরা বাড়ি চলো। ওই মুহূর্তে দাদাভাই বলে আমি তা পুরো মানে কি বলবো, মানে যেন আকাশ থেকে আমাকে কেউ ছুঁড়ে ফেলে দিল। আমি সোপার মতো বসে পড়লাম। ওর মা তখন বলল যে এমন কি হলো, এতদিন ধরে কথা বলছিস, একটু আগে তো ভালো কথা বলছিলিস। তখন মেয়েটি বলল আমি ড্রাইভার গাড়িতে আছে, আমি গাড়িতে গেলাম, তোমরা এসো। কোনো কথা বললো না, সোজা মাকে বাবাকে নিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। আমি দাদাভাইকে বলেছিলাম যে আপনি যোগাযোগ করার চেষ্টা করেননি, তখন বলল যে না, আসলে দাদাভাইও অভিমান করেছিল, এটা তো অপমান করা হয় না বাড়িতে সেরকম করে, যে কিছুক্ষণ আগে, যে 5 মিনিট আগে আমার হাত ধরে আমাকে আশ্বাস দিল যে আমরা আসছে মাসে রেজিস্ট্রি করব, তারপরে দুই বাড়ি থেকে ভালো একটা দিন দেখে ব্রাহ্মণের সাথে কথা বলে আমরা বিয়েটা করব, রেজিস্ট্রিটা করে রাখবো। যে 5 মিনিট আগে বললো, ছাদ থেকে এসে সে মানে বাবা মায়ের সামনে, আমার বাবা মায়ের সামনে, তার বাবা মায়ের সামনে ডিরেক্ট বলছে আমি এখানে বিয়ে করব না, বাড়ি চলো। একটা মুহূর্ত কোনো মতে তাকে আমার মা অনেক করে চেষ্টা করলো বসানোর, কি হয়েছে মাথা ঠান্ডা করার, জানার, সে কোনো কথার উত্তর দিল না, সোজা ড্রাইভারকে নিয়ে মাকে বাবাকে নিয়ে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। ভাবো, দাদাভাই বলে তারপরে আমি খুব ভেঙে পড়ি। তারপর আস্তে 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 নিজেকে গুছাচ্ছি। 4 বছর পর দাদাভাই একটি মেয়েকে বিয়ে করে দেখাশোনা করে, কিন্তু দাদাভাই বলে সেই মেয়েটিকে বিয়ে করতে গিয়েও আমার প্রচন্ড মানে ওই বাড়িতে কষ্টের মধ্যে কাটাতে হয়। তারপর ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় দাদাভাই বিয়েটা করে, কিন্তু যেখানে দাদাভাই বর্তমানে রয়েছে সেইখানেও একটা ভুতুরে কাণ্ড হচ্ছে। দাদাভাই বলেছে সেই ঘটনাও আপনাকে বলবো, বাড়ির ফুটেজও দেব। ওই বাড়িতে দাদাভাইরা যাওয়ার পর জানতে পারে যে ওই বাড়ির বউ পুড়ে নিজে গায়ে আগুন মানে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে মারা যায়। সেই বাড়িতেই দাদারা বাস করছে। দাদাভাইরা আগে কিচ্ছু জানতে পারিনি। ভাবো তো কিভাবে একটা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের পায়ের ফুটেজটা আমি দেখাবো। দাদাভাইয়ের পায়ে একটা নড়া, সিলের যে নড়া থাকে, নড়া, দাদাভাই বলে নড়াটা হঠাৎ আমার পায়ে কোথা থেকে, নড়াটা একটা জায়গায় ছিল, আমি দাঁড়িয়েছিলাম, বলছে নড়াটা উড়ে এসে আমার পায়ের মধ্যে পড়লো, যেটা 4 বছরের প্রায় বেশি হচ্ছে, সেই পায়ের কালো স্পট এখনো পর্যন্ত রয়েছে। এখনো পর্যন্ত শুধু পাটা থেতো হয়ে যায়নি। মানে ওখানে যখন মানে 3 বছর ধরে ছিল না, দাদাভাইদের উপরে হামলাও হতো। তো দাদাভাইয়ের ঘটনাটা বললাম, ঘটনাটা আরো অনেক বড়, আমি অনেক পার্ট এখানে কেটে দিয়েছি, কারণ বলতে গেলে প্রায় 3-4 ঘন্টার একটা ঘটনা এপিসোড হয়ে যাবে। তো হয়তো পরে তোমাদের সাথে আবারও কিছু কিছু বিষয় আমি শেয়ার করব। তোমরা ফুটেজটা দেখো, তারপরে আমি দাদাভাইয়ের পাঠানো আরেকটি ঘটনা বলে শেষ করব। ফুটেজটা
তো দর্শক বন্ধু, তোমরা ফুটেজটা দেখলে, সম্পূর্ণ বাড়িটার ফুটেজ আমি তোমাদের দেখালাম। এই বাড়ি হচ্ছে খড়গপুরে অবস্থিত। এখনো পর্যন্ত এই বাড়ি বন্ধ অবস্থায় পড়ে আছে, কেউ ভাড়া নেয়নি। আচ্ছা, এবার বলি, দাদা ভাই আমাকে জানান যে খুব অদ্ভুতভাবে একটা ঘটনা, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি যখন খড়গপুর কলেজে পড়তাম, তখন আমার সাথে আমার এক বন্ধু ছিল, সহ বন্ধু, তার নাম ছিল সাগর, নামটা এখানে বলেই দিলাম। আর আমার সাথে আরেক বন্ধু ছিল, ওর নাম ছিল রঞ্জন। তো যে সাগর ছিল তার বাড়ি ছিল গ্রামে, ওর বাড়ি খড়গপুরে না। খড়গপুর থেকে কিছুটা দূরে একটা গ্রাম আছে, সেই গ্রাম থেকে ও প্রত্যেকদিন সাইকেল নিয়ে কলেজে আসতো। তো যখন এক্সাম হয়, আমাদের দাদাভাই বলেন এক্সামের সময় আমরা সবাই এক্সাম দিই, তো ও বললো, দেখ আমার না এক্সামটা ভালো হয়নি রে, আমি মনে হয় পাশ করতে পারবো না, সাগর। তখন দাদাভাই বলল, আরে কি আছে, ভালোই হয়েছে, তুই তো এখনো রেজাল্ট হাতে পাসনি, কি করে বলছিস? আর সব থেকে বড় কথা হচ্ছে, আগে রেজাল্টটা আউট তো হোক, তারপর বলবি। তো সেদিন পরীক্ষা শেষ দিন, যে যার বাড়ি চলে যায়। তো রঞ্জন, যে দাদাভাইয়ের যে বন্ধু, সে যখন কলেজ ছুটি হয়, তো দাদাভাইয়ের যে বন্ধু রঞ্জন, সে বলল, দেখ আমাদের দেশের বাড়িতে কালী পুজো আছে, তুই যাবি? দাদাভাই বলল যে না। তো বললো, তাহলে আমি দেশের বাড়ি থেকে দুদিনের জন্য ঘুরে আসি। তো সেও দেশের বাড়ি চলে যায়, দাদাভাই একা বাড়িতে। তো হঠাৎ করে একদিনকে দাদাভাই বলছে, ওই দুপুর দিকে আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে একটা কাজের জন্য যাচ্ছি, খড়গপুরে যাচ্ছি। হঠাৎ করে, মানে প্রায় 1 মাস পর, এই ঘটনাটা 1 মাস পর বলছি আমি, মানে এক্সাম শেষ হওয়ার 1 মাস পর রঞ্জন যায় কালী পুজো দেশের বাড়ি। আর দাদাভাই তো দাদাভাইয়ের মায়ের সাথে বাড়িতে থাকে। আর সেই দিনকেই দুপুরবেলা, এটা হচ্ছে পরীক্ষা হওয়ার 1 মাস পর, বারবার বলছি ওকে, দুপুরবেলা দাদাভাই কোনো কাজে বেরিয়েছে। হঠাৎ করে দেখছে সেই সাগরের সাথে দেখা। সাগর সাইকেল চালিয়ে চালিয়ে দাদাভাইয়ের দিকে আসছে। দাদাভাই বলে, যেখানে আমার সাথে সাগরের দেখা হয়, ওখানে না একটা বটগাছতলা আছে, বিশাল বড় বটগাছতলা, একটা বটগাছতলার মরি বলে, ওইখানটা আমার সাথে দেখা হয়। দুপুরবেলা পুরো রাস্তা ফাঁকা, নিলিবিলি, খুব গরম, আমি যাচ্ছিলাম হেঁটে। তো ও আমাকে দেখে বলল, কিরে কোথায় যাচ্ছিস? আমি তখন বললাম, আরে সাগর, বাবা কতদিন পর তোর সাথে ভাই দেখা হলো, কি ব্যাপার রে, রেজাল্ট আউট হলো তো, কি করলি? বললো, না রে, আমি না পাশ করতে পারিনি। তো পরীক্ষা হওয়ার 1 মাস পর যেটুনি দেখা হয়, ওর মধ্যে রেজাল্টও আউট হয়ে যায়। তো তখন আমাদের দাদাভাই জিজ্ঞাসা করে যে, আচ্ছা কিরে এক্সামে কি করলি তুই, এক্সাম ভালো হয়েছে? তখন সাগর বলে, না রে ভাই, আমি এক্সামে পাশ করতে পারিনি। তখন বললো, ও আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, কোথায় যাচ্ছিস এই দিকে? তখন সাগর দাদাভাইকে বলে, আমি তোর সাথে দেখা করতে আসলাম। তখন আমাদের দাদাভাই হেসে বলছে, হ্যাঁ আমার সাথে দেখা করতে আসলি, তুই কি জানতিস নাকি এই দুপুরবেলা ভর দুপুরে আমি রোদের মধ্যে আসবো? তো তখন বলছে, না আমি ভাবলাম তোর সাথে দেখা হবে, তাই জন্য এইদিকে আসলাম। কিন্তু ওইদিকে সাগরের বাড়ি কিন্তু না, সাগরের বাড়ি কিন্তু অনেকটা ভিতরে, সাগরের বাড়ি অনেকটা ভেতরে গ্রামে, ওইদিকে না। তখন দাদাভাই ভাবলো হয়তো আমাদের বাড়ির এইদিকে আসছিল, ওই জন্যই হয়তো বললো তোর সাথে দেখা করতে আসলাম, চলে গেল। এবার দাদাভাই বাড়ি চলে যায় কাজ সেরে। এইবার রঞ্জন ঠিক 2 দিন পর দেশের বাড়ি থেকে ফিরে আসে। আর রঞ্জন ছিল আমাদের দাদাভাইয়ের একদম জিগরি দোস্ত। আসে যখন, এসে তখন বলছে যে, কিরে কেমন আছিস? তখন বলছে, কিরে তুই দেশের বাড়ি দিয়ে পুজো কিরম কাটালি? বললো, হেভি পুজো কাটিয়েছি, তোকে বললাম গেলে কত মজা হতো, গেলি না। তখন দাদাভাই বলছে যে, না রে গেলাম না, মা বাড়িতে একা থাকে, বাবা তো সবসময় ডিউটির মধ্যে থাকে, মাকে ছেড়ে যেতে ভালো লাগে না কোনো জায়গায়, নাহলে যাওয়ার তো ইচ্ছে ছিল। তখন রঞ্জন বলছে যে, ঠিক আছে। এ মা, চলে এসছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, যা এটা বন্ধ হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, কারেন্ট চলে গেছিল হট করে, তোমরা বুঝতেই পারলে ঘটনাটা বলতে বলতে লোডশেডিং হলো, দেন আবার চলেও আসলো। তো এবার তখন রঞ্জন বলছে, কি আছে, আবার যখন আসছে বছর কালী পুজো হবে তখন খুনি যাস। তখন দাদাভাই বলছে, ঠিক আছে যাবো খুনি। এই বলতে বলতে হট করে তখন দাদাভাই রঞ্জনকে বলছে, এই রঞ্জন জানিস ভাই, তোকে বলাই হয়নি, আমার সাগরের সাথে দেখা হয়েছিল রে।
রঞ্জন বলছে সাগরের সাথে? কোন সাগর? তখন দাদাভাই বলছে কেন রে, আমাদের কলেজের বন্ধু সাগর, ওই যে গ্রামের থেকে আসতো না ছেলেটা সাইকেল নিয়ে কালো করে, ওই সাগর। বলছে সাগরের সাথে কবে দেখা হয়েছিল? তোর মাথা খারাপ নাকি? দাদাভাই বলছে আরে কালকেই তো দেখা হয়েছিল, আমি যাচ্ছিলাম দুপুরবেলা একটুখানি ওই রোদের মধ্যে, ওদিকে সাইকেল নিয়ে আমাদের বাড়ির এদিকে আসছে, ওকে আবার বললাম কিরে কোথায় যাচ্ছিস এইদিকে, তোর তো বাড়ি না? ও আবার আমাকে বললো তোর সাথে দেখা করতে এসেছিলাম। তখন রঞ্জন মাথায় হাত দিয়ে বসে পড়ে, বলছে কি বলছিস তুই, সাগরের সাথে দেখা হয়েছে? সাগর তো রেজাল্ট আউট হওয়ার পর 1 মাস পর, মানে 1 মাস আগে রেজাল্ট আউট হয়ে যায়, ওই তখন বলছে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে পরেই সাগর তো মারা গেছে, সাগর তো বেঁচে নেই, তোর সাথে কি করে দেখা হলো? বলছে আমার সাথে কালকে দেখা হয়েছে। আমাদের দাদাভাই বলেন যে সেই সাগর কি বলবো, মানে ছেলেটা খুব গরিব ঘরের ছেলে ছিল, কিন্তু খুব ভালো ছিল, মেধাবী ছিল। ও পাস করেছিল কি ফেল করেছিল আমরা সেটা তখনও জানতাম না, কিন্তু ও আমাকে বলেছিল যে আমি ফেল করেছি, পাস করতে পারিনি, দেখা হয়েছিল। ও লরিতে চাপা পড়ে পুরো মানে পিষ্ট হয়ে গেছে, সাইকেল নিয়েই যাচ্ছিল রাস্তা দিয়ে, ও পুরো পিষ্ট হয়ে গেছে, আর ও সাইকেল নিয়েই আমার সাথে কালকে দেখা করতে এসেছিল। হ্যাঁ দর্শক বন্ধুরা, একদম রিয়েল বাস্তব ঘটনা তোমাদের বললাম খড়গপুরের। আশা করি তোমাদের ঘটনা দুটো ভালো লেগেছে, সবাই খুব ভালো থাকবে। আজকে ঘটনাটা শেষ করব, কারণ মনে হচ্ছে আবার লোডশেডিং হবে। যাই হোক, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায় তোমাদের জন্য এরকমই আরও ঘটনা নিয়ে। তোমাদের আমি ফুটেজও শোনাতাম দাদা ভাইয়ের, 1 মিনিট দাঁড়াও। তো দর্শক বন্ধুরা, এখানে দাদা ভাইয়ের নাম্বারটা হাইড করে তোমাদের দেখাচ্ছি, এখানে রীতিমতো ভয়েস মেসেজ আছে, আমি তোমাদের জাস্ট একটা ভয়েস মেসেজ এখান থেকে শোনাচ্ছি, ওকে? শোনো ভালো করে। যাই হোক দিদি ভাই, এইসব তো কথা ছিল। এবার একটা কথা যেটা মাঝখানে যে কথাটা বলতে ভুলে গেছিলাম দিদি ভাই, যেবারে যে লেবারটা ঢুকেছিল ওই জেলা কোঠার রুমটার ভিতরে, ওই ওটার ইয়েটার ভিতরে, ওখানে আমি প্রথমেই আপনাকে বলেছিলাম, তোমাকে বলেছিলাম যে ওখানে আমি একটা মেয়ের ফটোর যে করেছিলাম, ফরেনিয়ার মেয়েটার, ওকে বলে ওখানে একটা ফটোটা আছে, ওই আমি একটা দিয়েছিলাম, ওই উপরটা রেখে দিয়েছিলাম। মানে মানে দিদি ভাই ওকে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, ফটোটা আমি পেলাম না, তো পেলাম না, নেই, মানে অদৃশ্যের মতো হ্যাপি, মানে কি বলবো দিদি ভাই, নেই, নেই তো নেই। হ্যাঁ ঠিকই দিদি, কি বলেছো, নেই ও। তো তোমরা শুনতেই পারলে, ঘটনাগুলো রিয়েল, আমি তোমাদের শোনাই। তবে এই ঘটনাটা যে দাদাভাইয়ের ঘটনাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ঘটনাটা অনেক বড়। এই ঘটনাটা আমি তোমাদেরকে আবারও এর অনেকগুলো পার্ট হবে, আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। যদি তোমরা চাও আমি তোমাদেরকে ভয়েস দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই দাদার অনুমতি নিয়ে তোমাদেরকে, যদি ভয়েস শুনতে চাও দাদা ভাইয়ের ভয়েস আমি তোমাদের দেবো, তোমরা শুনে নিও। চলো আজকে আসবো, দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা।